এখন যেমন খুচরো পয়সা বলতে আমরা বুঝি 1 টাকা 2 টাকা 5 টাকা বা 10 টাকা। আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারের স্থানে স্থানে ধুগড়ি বা বোড়া পেতে বসত। সেই ধুগড়ি বা বোড়ার উপরেই কড়ি রাখা থাকতো। যারা বাজার করতে যেত তারা 1 পয়সা 2 পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সে সময় 1 পয়সায় 20টি কড়ি পাওয়া যেত। এখনও আমরা টাকা কড়ি পয়সা কড়ি বলে থাকি। তখন শাক আনাজ সব কিছুই এই কড়ি দিয়েই কেনা হতো। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন 300 বছর আগের কলকাতা আসলে ঠিক কেমন ছিল। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তখনকার দিনে মুগুর ভাজা ও ব্যায়ামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ লোকে হেঁটেই যাতায়াত করত। 4 থেকে 5 মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। সে সময় মানুষ সর্ষের তেলও প্রচুর মাখত। সকালে আদা ছোলা ও মুগের ডাল ভাজা খেত, এবং বিকেলে কিছু ফল। তখন অনেকেই পাতকুয়োর জলে স্নান করত, আর যারা পারত তারা কাছাকাছি কোনো পুকুরে ডুব দিয়ে আসত। সকালে পুকুরে স্নান করা ও সাঁতার কাটা তখনকার একটা প্রথা ছিল। তখন এখনকার মতো এত জামা পরারও প্রচলন ছিল না। ছেলেপুলেরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়েই থাকত। বড় হলে ঠনঠনের চটি পায়ে দিত। তখন এর দামও অতি সামান্য ছিল। ছোট চটি 6 আনা আর বড় চটি 10 আনা। নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় জামা ছিল চীনের কোট, অর্থাৎ বুকটা লম্বা চেরা, তাতে গোল গোল বোতাম কাপড় দিয়ে মোড়া, এবং বৃদ্ধেরা পরতেন বেনিয়ান, অর্থাৎ বুকটা দুভাঁজ করা ফিতে দিয়ে বাঁধা। তখনকার দিনের লোকেদের শরীরের আয়তন এখনকার লোকেদের চেয়ে কিছুটা বড় ছিল। এখনও অবশ্য মাঝে মাঝে সেই আয়তনের লোক দেখতে পাওয়া যায়। তখনকার দিনে অধিকাংশ লোকই ভাত খেত। গ্রামের লোকেরা খেত দিনে 2.5 পোয়া চালের ভাত, আর রাত্রে আতসের চাল ও সেই অনুযায়ী তরকারি। অনেক লোকের বাড়িতেই তখন গরু ছিল, সেজন্য দুধটাও পাওয়া যেত। না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসতো, সেও সস্তা, টাকায় 10 থেকে 16 সের। কলকাতায় অনেক বাড়িতেই তখন ঢেঁকির প্রথা ছিল। পিঠের সময় ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো, আর কাসুন্দির সময় কাঁচা আম লঙ্কা সর্ষে এই সবই গুঁড়ো করা হতো। আগেকার দিনে দাঁতে মিশি দেওয়ার প্রথা ছিল। তুঁতে আর কী সব জিনিস দিয়ে তৈরি করে অনেকেই বেচতে আসতো। মাজনও এক প্রকার ছিল, সেও তুঁতে দেয়া। তা দিয়ে দাঁত মাজলে দাঁত তো ভালো থাকতো, কিন্তু তা থেকে তুঁতের গন্ধ বেরোতো। এখন দাঁত মাজবার বিলেতি পেস্ট আসায় মাজনের প্রথা প্রায় উঠেই গেছে। এখন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালের আড্ডা, শিয়ালদা স্টেশনের ভিড়, আগে কিন্তু এমন ছিল না। সে সময় কলকাতার কাছাকাছি গ্রামগুলো ছিল জঙ্গলে ভর্তি। তখন এ সকল স্থানে যথেষ্ট বাঘের ভয়ও ছিল। পরে এখানে রাজধানী স্থাপিত হলে জনবহুল হতে শুরু করে। খালধার ও মানিকতলা তখন সব বাগান ছিল। বড় বড় গাছ থাকায় অনেক বাঁদর থাকত, এবং হনুমানও কিছু কিছু থাকত। মাঝে মাঝে খালধার থেকে বাঁদর এসে বড় উৎপাত করত। বড়ি শুকোতে দিলে তা খেয়ে যেত, আমও নষ্ট করত, তেঁতুল পাতা খেত। সেজন্য সব ছেলেরা মিলে বাঁদর হনুমানকে তাড়া করত। এখন সেসব কিছুই নেই, কিন্তু আগে বাঁদর ও হনুমানের বড় উৎপাত ছিল। এই সময় ডাকাতেরও খুব উৎপাত ছিল। ডাকাতেরা নৌকায় করে দল বেঁধে ডাকাতি করত। প্রকাশ্য দিনের বেলাতেও এই দুর্দান্ত ডাকাতেরা যাত্রী ও মালবাহী নৌকায় আক্রমণ করত। কিন্তু সাহেবদের কাছে বন্দুক পিস্তল প্রভৃতি থাকায় ডাকাতেরা অনেক সময় নিরাশ হয়ে চলে যেত। শীতকালে কলকাতায় দারুণ শীত পড়ত। রাতে শোবার সময় উনুন থেকে 1 মালসা আগুন নিয়ে ঘরে রাখা হতো। সমস্ত ছোট ছেলেরা সেই আগুন সেঁকে তারপরেই লেপের ভেতরে ঢুকত। তখন কলকাতার ঘরবাড়ি ছিল অতি সামান্য। সর্বত্র পুকুর ও বাগান থাকায় হাওয়াটা বেশ জোরেই আসতো, এবং ঠান্ডাটাও বড় বেশি হতো।
তখন তো আর এত লোকজন, কয়লার আগুন, গ্যাসের তাত ছিল না, তাই শীতটা বেশি বলেই মনে হতো। এও শোনা গিয়েছে হুগলিতে নাকি গুঁড়ি গুঁড়ি বরফ পড়তো। সকালবেলায় সেই বরফ দেখে মনে হতো খড়ের চালের উপরে কেউ যেন চুন ছড়িয়ে দিয়ে গেছে। তখন পুতুল নাচের জন্য বড় হুড়োহুড়ি ছিল। কাঠের পুতুল রং করে নানা রকমের কাপড় পরানো হতো। লম্বা লম্বা বিছানার চাদর দিয়ে ঘিরে বাঁশ পুঁতে ঘর বানানো হতো এবং কাঠের পুতুলগুলোকে তার দিয়ে বেঁধে ঝুলিয়ে পুতুলওয়ালারা নানাভাবে তাদের নাচাতো আর এক ধরনের নাকি সুরে কথা বলতো। এবারে যে ঘটনাটি বলবো সেটা বড়ই অদ্ভুত। সালটা ছিল 1679। ইংরেজদের প্রথম বাণিজ্য জাহাজ ফ্যাকন যখন হুগলিতে এসে উপস্থিত হয়, জাহাজের ক্যাপ্টেন স্ট্যাফোর্ড সাহেব এই দেশের ভাষা জানতেন না। তবে তিনি শুনেছিলেন যে গোবিন্দপুরের সেট বসাকেরা কিছু কিছু ইংরেজি বুঝতে পারে। কাজেই স্ট্যাফোর্ড সাহেব গোবিন্দপুরের সেট বসাকদের কাছে একজন লোক পাঠিয়ে অনুরোধ করেন, আমাদের একজন দুবাস বা দ্বিভাষীর প্রয়োজন, তাকে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেবেন। এখন সেট বসাকেরা দুবাস কথাটির অর্থ ঠিক বুঝতে পারেননি। তারা ভাবলেন সাহেব বুঝি একজন ধোপা চেয়েছেন। তো এই ভেবে তারা রতন সরকার নামে এক ধোপাকে সাহেবদের জাহাজে পাঠালেন। রতন একটু আধটু ইংরেজি বুঝত। সে কতগুলো উপহার নিয়ে ভদ্রলোকের মতো পোশাক পরে জাহাজের ক্যাপ্টেনের সাথে দেখা করল। রতন ধোপার সঙ্গে ইংরেজিতে কথাবার্তায় ক্যাপ্টেন সাহেব বড়ই সন্তুষ্ট হলেন। সেই রতনই ইংরেজদের প্রথম দ্বিভাষিক পদ লাভ করল। অনেকেই অনুমান করেন বর্তমানে জোড়াসাঁকোয় যে রাস্তাটি রতন সরকার গার্ডেন স্ট্রিট নামে পরিচিত, তা সেই রতন ধোপার নামেই হয়েছে এবং আজও রতনের নাম লোকের স্মৃতিপথে জাগরুক রেখেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।